Bismillahir Rahmanir Rahim. This is our first class after midterm examination. Today I will explain the basic concepts of probability. Probability কি, কাকে বলে এবং তার কতগুলি ফান্ডামেন্টাল ডেফিনিশন আছে। এই ডেফিনিশনস গুলি আমরা বিভিন্নভাবে সহজ করে বোঝার চেষ্টা করব। আর এই প্রবাবিলিটি তোমরা কিন্তু ইন্টারমিডিয়েটে পড়েছো, ম্যাথমেটিক্স যারা পড়েছো, বিশেষ করে হায়ার ম্যাথমেটিক্স একটা কোর্স, সেখানে প্রবাবিলিটি একটা চ্যাপ্টার ছিল। ওই চ্যাপ্টারটা এবং আজকের লেকচার প্রায় একই রকম, তেমন কোনো ডিফারেন্স নাই। সো যারা আগে প্রবাবিলিটি পড়েছো, আমার মনে হয় তাদের জন্য ডেফিনিশন বা বোঝাটা অনেকটা সহজ হয়ে যাবে। ইন দিস স্লাইড দেয়ার আর two definitions. One is probability and another one is conditional probability. Probability দুটি সংজ্ঞা আছে। চলো আমরা probability সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি। আসলে বুঝতে হবে একটু অন্তর দিয়ে। কিরকম? প্রবাবিলিটি কাকে বলে? প্রবাবিলিটির সংজ্ঞা হলো, আমরা মনে করো কয়েন নিয়ে খেলা করতেছি, ঠিক আছে? এই যে ক্রিকেট খেলা হয়, খেলোয়াড়রা এরকম একটা কয়েন নিয়ে খেলা করে, হেড অথবা টেল। তাহলে টোটাল পসিবল ইভেন্ট বা আউটকাম কয়টি হবে? দুইটি। কিভাবে? হয় হেড আসবে, হ্যাঁ, আর না হয় টেল আসবে, এই তো। তাহলে এটা হলো পসিবল আউটকাম। এখন বাংলাদেশের ক্যাপ্টেনকে বললো, ক্যাপ্টেন সাহেব আপনি কোনটা নেবেন? তো উনি বলল আমি মনে করো হেড নিব। এখন আম্পায়ার টস করলো, এই হেডটাই এসেছে, তার মানে কি উনি জয়ী হয়েছে। তাহলে অথবা টেল হতে পারে। এখানে ডেফিনিশন হলো টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম। ওই যে কয়েন টস করলাম, তাহলে টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম হলো দুইটি। আর আমাদের ক্যাপ্টেন যেহেতু বলেছে সে টেল নিতে চাচ্ছে, তাহলে ফেভারেবল আউটকাম অর্থাৎ যা সে চাচ্ছে, একটা মনে মনে তো চাই যে হেড অথবা টেল আসবে, ওই চাওয়াটাকে বলা হয় ফেভারেবল আউটকাম। তাহলে প্রবাবিলিটি সংজ্ঞাটা কি? প্রবাবিলিটির সংজ্ঞা হলো এটা একটা রেশিও, দুইটা সংখ্যার অনুপাত। দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা হলো ফেভারেবল টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম, দ্যাট ইজ টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম, পসিবল। আর উপরে বসে ফেভারেবল আউটকাম, আমি সংক্ষেপে লিখছি। তাহলে ফেভারেবল আউটকাম কয়টি হতে পারে? দুইটি হতে, যেকোনো একটা হবে। একটি। ক্যাপ্টেন মনে মনে হেড নিতে পারে অথবা টেল নিতে পারে, তাহলে ফেভারেবল আউটকাম হলো একটি। সে তো একসাথে দুইটি নিতে পারবে না, তাই তো? তাহলে প্রবাবিলিটি অফ, মনে করো সে মনে মনে টেল চাইছে, সো টেল হওয়ার সম্ভাবনা হবে টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম দুইটি, হেড আর টেল, আর তার পক্ষের আউটকাম হলো একটি, অর্থাৎ প্রবাবিলিটি অফ টেল হলো হাফ। অনুরূপভাবে বিপরীতটা, দ্যাট মিন্স প্রবাবিলিটি অফ হেড, সেটাও কি হাফ। তবে মনে রাখবে, probability of success plus probability of failure is equals to 1. দুই ক্যাপ্টেনে এই তো খেলাটা হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ
একজন হয় টসে জিতবে আর একজন হারবে, এই দুইজনের যোগফল 1 প্রবাবিলিটির ক্ষেত্রে। অর্থাৎ পসিবল আউটকামটাকে যদি সে ফেভারেবল আউটকামকে যদি সে পি কনসিডার করে, আর ওই ঘটনাটা না হওয়ার ঘটনা যদি কিউ হয়, তাহলে অ্যাজ পার ফর্মুলা পি প্লাস কিউ সমান 1। এটা হলো প্রবাবিলিটির একটা শর্ত। প্রবাবিলিটি অফ পি একটি ঘটনা ঘটার সম্ভাবনা, আর কিউ হলো ওই ঘটনাটি না ঘটার সম্ভাবনা। এই দুটির যোগফল হলো টোটাল প্রবাবিলিটি 1। তাহলে আমরা কিছুক্ষণ আগে একটা ছোট্ট স্লাইড দেখিয়েছিলাম যে প্রবাবিলিটি কাকে বলে। প্রবাবিলিটির বেসিক ডেফিনিশনটা হলো এটা একটা অনুপাত, অনুপাতের নিউমারেটরে থাকে ফেভারেবল আউটকাম আর ডিনোমিনেটরে থাকে টোটাল পসিবল আউটকাম। এই যে অনুপাত ফেভারেবল আউটকাম বাই পসিবল আউটকাম, এই অনুপাতটাকেই বলা হচ্ছে প্রবাবিলিটি। সেখানে আরেকটি ডেফিনিশন ছিল, সেই ডেফিনিশনটা এইভাবে ডিফাইন করা হয় যে নাম্বার অফ টাইমস ইভেন্টস অকার্ড ইন পাস্ট and total number of observations। এটা হলো বিশাল স্ট্যাটিস্টিক্যাল ডাটার ক্ষেত্রে সেই সংখ্যাটা যদি অনেক বড় হয়, যেমন মনে করো একটা ক্যালকুলেশন আছে, আমি জাস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যালকুলেশনটা দেখাচ্ছি। ধরো স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশে পাওয়া গেল লাস্ট 1 ইয়ারে নাম্বার অফ ডেথ একটা ভ্যালু আছে। ধরো গত 1 বছরে ধরো 30,000 মানুষ মারা গেছে। এখন ওই 30,000 মানুষের মধ্যে নাম্বার অফ ডেথ ফর কোভিড-19 সেই সংখ্যাটা সম্ভাবনাটা কত? তাহলে টোটাল মৃত্যুর সংখ্যা হবে টোটাল অবজারভেশন, আর কোভিডে মারা গেছে যারা সেটা হলো ফেভারেবল অবজারভেশন। এই রেশিওটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি অফ death which are for COVID-19 situation। জাস্ট আমরা একটা প্র্যাকটিক্যাল ডিসকাশন করলাম প্রবাবিলিটি। আর আরেকটি ডেফিনিশন আমরা কিছুক্ষণ আগে তোমাদেরকে স্লাইডে দেখিয়েছিলাম ছোট্ট করে, সেটা হলো কন্ডিশনাল প্রবাবিলিটি, শর্তাধীন সম্ভাবনা। শর্তাধীন সম্ভাবনা মানে কি? মনে করো 2 বন্ধু এরকম গল্প করে, আচ্ছা বন্ধু তুমি যদি রাস্তার মোড়ে আসো তাহলে আমি সেখান থেকে তোমাকে নিয়ে আরেকটি জায়গায় যাব। তার মানে প্রথম কাজটা কি? তুমি যদি এখানে আসো দেন আমি তোমাকে নিয়ে আরেক জায়গায় যাব। একটি ঘটনা ঘটার সাপেক্ষে আরেকটি ঘটনা, এটাকে বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি। আমি কি কথাটা বুঝাতে পেরেছি? জি স্যার, পেরেছি। তার মানে কন্ডিশনাল প্রবাবিলিটি হলো একটি ঘটনা ঘটার সাপেক্ষে অন্য একটি ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে এই কন্ডিশনাল প্রবাবিলিটিটাকে লেখা হয় এইভাবে, কন্ডিশনাল প্রবাবিলিটি। মনে করো কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি, একটা স্ল্যাশ দেওয়া হয় এ কন্ডিশন বি। এর ডেফিনিশনটা হলো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। তবে এখানে একটা শর্ত আছে, দ্যাট প্রবাবিলিটি মাস্ট বি ইজ নট ইকুয়ালস টু 0। অর্থাৎ এ ঘটনাটা ঘটার সম্ভাবনা যদি বি ঘটনাটা ঘটে থাকে, প্রবাবিলিটি অফ এ আন্ডার কন্ডিশন বি, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, এই বিটা অবশ্যই নন জিরো হতে হবে। দ্যাট মিনস ইট শুড বি সামথিং ভ্যালু, নন জিরো ভ্যালু। অর্থাৎ বি ঘটনাটা ঘটতেই হবে, একেবারে শূন্য হওয়া যাবে না। শূন্য মানে কি ঘটনা হয়নি এমনটা হওয়া যাবে না, ঠিক আছে? সামান্য থেকে সামান্যতম হলেও
এই ঘটনাটা থাকতে হবে। আর এটা শূন্য হলে তো রেজাল্ট কি আনডিফাইন হয়ে যায়, তাই না? আমরা জানি নিউমারেটর যে কোনো নন জিরো ভ্যালু আর ডিনোমিনেটর যদি জিরো হয় তাহলে রেশিওটা আনডিফাইন হয়ে যায়, তাই না? তাহলে আমরা প্রবাবিলিটি কন্ডিশনাল প্রবাবিলিটিটা মনে রাখবো, probability of A condition B is equals to probability of A intersection B divided by probability of B. অনেক সময় এটা এইভাবে লেখা হয় যে probability of A intersection B is equals to probability of A condition B into probability of B, just cross multiplication করে আরেকটা ফর্মুলা জেনারেট করা হয়। তো আমরা যে প্রথম স্লাইডটা দেখেছি সেখানে দুটা সংজ্ঞার কথা বলা হয়েছিল, একটা হলো প্রবাবিলিটি অফ জাস্ট বেসিক প্রবাবিলিটি। প্রবাবিলিটি কাকে বলে আমরা যদি বেসিক ডেফিনিশন লিখি, প্রবাবিলিটি প্রবাবিলিটি অফ এ এর সংজ্ঞাটা হলো মনে করো নাম্বার অফ ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল আউটকামস। এর সংখ্যা দিয়ে যদি আমরা নাম্বার অফ ফেভারেবল আউটকাম অনুকূলের সংখ্যা আর ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল আউটকাম, এস দ্বারা যদি টোটাল ইন্ডিকেট করা হয় আর এ দ্বারা যদি ফেভারেবল ইন্ডিকেট করা হয় তাহলে প্রবাবিলিটি অফ এ হবে এই। তাহলে এইটা হলো ম্যাথমেটিক্যাল ডেফিনিশন প্রবাবিলিটির, এটা হলো কন্ডিশনাল প্রবাবিলিটির। আশা করি এই দুটা ডেফিনিশন তোমরা স্ন্যাপশট নিয়ে হোক আর যেভাবে হোক মনে রাখার চেষ্টা করবে, প্রবাবিলিটি এবং কন্ডিশনাল প্রবাবিলিটি। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো। এনি কোশ্চেন? না স্যার, এই পর্যন্ত কোনো কোশ্চেন নাই। হ্যাঁ, তো আসলে জিনিস একেবারে বেসিক থেকে শুরু করেছি তো এই জন্য অনেকটা সহজই মনে হবে। ইন্টারেস্টিং, যদি খেয়াল করে দেখো এ ইন্টারসেকশন বি এই মানটা যদি, অর্থাৎ ইফ এ ইন্টারসেকশন বি এই রেজাল্টটা যদি ফাঁকা হয়, এ ইন্টারসেকশন বি যদি ফাঁকা হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হবে 0, কারণ এ এবং বি এর মধ্যে কানেকশন নাই। তাহলে তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি হবে কত? 0। এই ব্যাপারটাকে আমি যদি ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে এইভাবে দেখাতে পারি। মনে করো একটা চিত্র আঁকলাম, এইটা হলো এ আর এটা হলো বি। ভাই আমি ক্লাসে আছি। জি জি, আপনারা করে নেন। তাহলে কি বললাম, এ একটা সেট বি একটা সেট, তাদের মধ্যে কানেকশন আছে, সংযুক্তি আছে? না স্যার, নাই। নাই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ ইন্টারসেকশন বি এর রেজাল্ট হলো ফাঁকা, নো কানেক্টিভিটি, আর তাদের প্রবাবিলিটি হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, সেটা হবে 0। তাদের মধ্যে ইন্টারসেকশন ভ্যালু নাই, তাহলে তার প্রবাবিলিটি হলো 0। সেই ক্ষেত্রে কন্ডিশনাল প্রবাবিলিটিটার কি অবস্থা হবে? হ্যাঁ, বি ঠিক আছে, বি মনে করো নন জিরো। যদি এ ইন্টারসেকশন বি ফাঁকা হয় প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 0, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি, তাহলে রেজাল্টটা আসবে এটা 0 এসে যাবে, 0 বাই প্রবাবিলিটি অফ বি, দ্যাট মিনস 0। কখন? যদি এ ইন্টারসেকশন বি ফাঁকা হয়। কি কথা কি বুঝাতে পেরেছি? এ ইন্টারসেকশন বি যদি ফাঁকা হয় তাহলে আমরা কি পেলাম? আমরা পেয়ে গেলাম যে প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি হলো, এটার মান 0 বসিয়ে দিলাম, আর প্রবাবিলিটি অফ বি তা 0 বাই সামথিং, রেজাল্ট ইজ 0। এই হলো একটি শর্ত। আমি পাশে আরেকটি শর্ত দেখাচ্ছি কন্ডিশনাল প্রবাবিলিটির।
মনে করো একটা সেট, এই সেটটাতে এটা হলো বি আর তার ভিতরে আছে এ, এটা হলো ছোটটা আর বি হলো বড়টা, অর্থাৎ বি এর পেটের ভিতরে এ অবস্থিত, এমনটা হতে পারে না? পারে। তাহলে ওই চিত্র অনুযায়ী আমরা লিখতে পারি, যদি এখানে কিন্তু দেখো এখানে হলো এ ইন্টারসেকশন বি, রেজাল্ট কি হবে? আমি উল্টা লিখেছি, আমি একটু ঠিক করে বি নিই। এখন এ হবে হ্যাঁ, ইকুয়াল টু। আমি এটাকে ছোটটা বি দিচ্ছি, ওকে স্যার, আর ছোটটা বি দিচ্ছি, বড়টা এ দিচ্ছি। আচ্ছা, তাহলে বি সেট হবে স্যার খালি। হ্যাঁ, তাহলে এখন এটা কিন্তু স্পষ্ট যে বি সাবসেট অফ এ, বি সাবসেট অফ এ অর্থাৎ এর একটা উপসেট হলো বি, এর পেটের ভিতরে আছে, তার মানে সে তো উপ হবে। শহরের উপ যেমন উপশহর, সেটের উপ হলো উপসেট, মনে রাখার একটা কৌশল কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তাহলে এ ইন্টারসেকশন বি রেজাল্টটা কত হবে? বি সেট। বি হবে, এ ইন্টারসেকশন বি হবে বি সেট। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ বি হবে, তাই না? সেই ক্ষেত্রে অর্থাৎ আমি একটু মুছে নিচ্ছি, এই ক্ষেত্রে এই শর্তের সাপেক্ষে আমরা কি পেলাম যে প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি সমান কত হয়? এই শর্তে probability of A intersection B divided by probability of B, আর এটার রেজাল্ট হলো probability of B divided by probability of B, that means 1। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা দেখালাম দুটি সেট যদি ভিন্ন ভিন্ন জায়গায় থাকে, তাদের মধ্যে ডিসজয়েন্ট কানেকশন, অর্থাৎ কোনো কানেকশন নাই, ওই অবস্থায় আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি এ কন্ডিশন বি এর রেজাল্ট পেলাম 0। আবার এমন যদি হয় একটি সেটের ইনসাইডে আরেকটা সেট, অর্থাৎ বি সাবসেট অফ এ, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর রেজাল্ট হলো বি, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হবে প্রবাবিলিটি অফ বি। সেই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি হলো, এই মানটা আমরা বসিয়ে দিলাম, দেন কাটাকাটি গিয়ে সেই রেজাল্টটা হলো 1। অর্থাৎ কানেকশন ডিসকানেকশনের সময় কন্ডিশনাল প্রবাবিলিটি রেজাল্ট আসে 0, আর একটার মধ্যে যখন আরেকটা থাকে, পুরোপুরি নিমজ্জিত অবস্থায় থাকে, তখন কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটি হয়ে যাচ্ছে 1। আমরা চিত্র এবং ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করলাম কন্ডিশনাল প্রবাবিলিটির ব্যাপারটা। আশা করি তোমরা কন্ডিশনাল প্রবাবিলিটিটা বুঝতে পেরেছো। আজকে আমরা কিছু বেসিক জিনিস ডিসকাস করব। চলো আমরা একটু করে আরেকটা ডেফিনিশন পড়ার আগে একটু ইতে যাই, স্লাইডে যাই। এখন আমরা পড়ব ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, দেন ডিপেন্ডেন্ট ইভেন্ট, তারপরে আমরা আজকে প্লেইং কার্ড নিয়ে কিছু ডিসকাস করব। অনেকে ভালো প্লেইং কার্ড খেলতে পারে, অনেকে কার্ডের নাম জানে না, কালারও চিনে না, এরকম থাকতে পারো। আমরা এখন একটা ডেফিনিশন আছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। সো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলতে আমরা কি বুঝি? ইভেন্ট একটু রিডিং পড়ে দেখি। Independent events are events where the outcome of one event does not affect the outcome of the other events. অর্থাৎ এক ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট সেই সমস্ত ইভেন্ট যে একটার আউটকাম আরেকটার উপরে প্রভাব বিস্তার করে না, একটির আউটকাম আরেকটির উপরে
প্রভাব বিস্তার করে না। এক্সাম্পল হিসাবে আমরা এখানে একটি একেবারে বাস্তব এক্সাম্পল নিয়ে দেখিয়েছি, যেমন টসিং আ কয়েন and ruling a number cube are independent events. Independent events এর সাথে ডিপেন্ডেন্ট ইভেন্ট একটা টার্ম আছে, দুইটাকে যদি আমরা একত্রে করি তাহলে এই জিনিসটা সহজে বোঝা যাবে। চলো আমরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টটাকে আবারও ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা এখন দুটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ইভেন্ট ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। ক্লাসে বেসিক আইডিয়াগুলি যদি আমরা ক্লিয়ার করতে পারি, আমাদের পরবর্তীতে ম্যাথমেটিক্যাল টার্মসগুলি খুব সহজে বুঝে ফেলবো আমরা। আরেকটা হলো ডিপেন্ডেন্ট। তাহলে প্রথমে চলো আমরা কিছু এক্সাম্পল দিই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের। যেমন কয়েন টস করলাম, প্রথমে হেড আসলো, পরের বারও হেড আসলো, পরের বার হেড আসলো বা পরের বার টেল আসলো। এই যে ঘটনাগুলি একটার পর একটা আসতেই থাকবে। আমরা যে লুডো খেলি, এই লুডো খেলার যে একটা কিউব আছে না, এই কিউবের মধ্যে 1 2 3 4 5 6টা ফোঁটা দেওয়া থাকে। তো প্রথমবার আমার টার্গেট ছিল ছক্কা, উঠে গেল ছক্কা। পরের বার কি ছক্কা উঠতে পারে? স্যার পাবে। পারে। তার মানে একবার উঠলে পরের বার উঠবে না এরকম কোনো শর্ত নাই। বুঝাতে পেরেছি? এই যে হ্যাঁ, এটাই হলো ইন্ডিপেন্ডেন্ট। একবার একটা ঘটনা হলে পরের বার সেই ঘটনাটা পুনরাবৃত্তি হতে পারে, এটাই হলো ইন্ডিপেন্ডেন্ট। আবার আমি মনে করো যে একটি বস্তার মধ্যে মার্বেল নিলাম। আচ্ছা, এখানে বিভিন্ন কালারের মার্বেল আছে, মনে করো ব্ল্যাক কালার, রেড কালার, হোয়াইট কালারের, ধরো টোটাল 10টা মার্বেল আছে, কথার কথা। এটাতে 3টা, এটাতে 4টা, এটা 3টা, এরকম থাকতে পারে না? আচ্ছা, আমরা এখন প্রথমে একটা মার্বেল তুললাম এখান থেকে। সেই মার্বেলটা তোলার পরে দেখলাম এটা ব্ল্যাক কালারের একটা মার্বেল আমরা উঠিয়ে ফেললাম। তাহলে আমি কিন্তু পরবর্তীতে সেখানে আর রাখলাম না, রিপ্লেস করলাম না। না করলে আমার পরবর্তীতে 3টি ব্ল্যাক মার্বেল পাবো না, কারণ একটা তো তুলে ফেলছি অলরেডি। আমি আবার বলছি যে ডিপেন্ডেন্ট ইভেন্ট বলতে কি? ডিপেন্ডেন্ট ইভেন্ট হলো একটি ঘটনা ঘটার পরে সেই ঘটনাটা আর ঘটবে না কিন্তু, কারণ সেটা আমরা এখানে দিচ্ছি না, রেখে দিচ্ছি। তাহলে ডিপেন্ডেন্ট ইভেন্ট হলো একটি ঘটনা ঘটে গেল, একটা মার্বেল তুললাম, সেই মার্বেলটা মনে করো ব্ল্যাক হলো। পরবর্তীতে সাপোজ আরো সহজে বোঝাই, আমি এখানে একটি ব্ল্যাক মার্বেল, এখানে মনে করো 6টি, রেড এই 10টা, একটি ব্ল্যাক মার্বেল আমি তুলে ফেললাম। পরের বার কিন্তু আর যতই তুলি আর ব্ল্যাক হওয়ার সম্ভাবনা হবে না, না, কারণ আমি সেটা রিটার্ন করি নাই। তাহলে প্রথমবার যখন একটা ব্ল্যাক এই ছিল, মার্বেল ছিল, একটা থেকে একটা আমি তুলে ফেলছি, তুলে নেওয়ার পরে আমার কিন্তু অবশিষ্ট ইভেন্ট আছে 9টি, 9টা থেকে আরেকটা তুললাম, সেটা কখনই কিন্তু ব্ল্যাক হবে না, কারণ ব্ল্যাকের অপশনটা শেষ। অর্থাৎ এই টাইপের ঘটনাগুলিকে বলা হয় ডিপেন্ডেন্ট ইভেন্ট। একটা ঘটনা ঘটলে এর সাপেক্ষে পরের ঘটনাটার সম্ভাবনা, সেটা ডিপেন্ডেন্ট ইভেন্ট। আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ফ্যাক্টরটা হলো যেমন ডাইস, কয়েন, তারপরে মনে করো যে প্লেইং কার্ডের বিভিন্ন অপশন আছে। হ্যাঁ, মনে করো যে আমরা 52টা কার্ড থেকে একটা কার্ড চুজ করলাম, সেটা টেক্কা হলো, আবার রেখে দিলাম, আবার তুললাম, সেটা আরেকটা টেক্কা হতে পারে, মানে রিপিটেডলি হতে পারে, কারণ রিটার্ন করতেছি। আর ডাইস যে ক্যালকুলেশনটা,
বা আমাদের কয়েন ক্যালকুলেশনটা, এটা কিন্তু আমরা দেখে দেখে এক্সামাইন করতে পারি, এটার কোনো বারংবার রিপিটেশন আসবে। সো ডাইস, কয়েন, এই টাইপের ইভেন্টস গুলিকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট। মার্বেল ড্রপিং বা মার্বেল কালেক্টিং, হ্যাঁ, ফ্রুটস কালেক্টিং বা এই টাইপের যে ঘটনাগুলি আছে, এই টাইপের ইভেন্টস গুলি হলো ডিপেন্ডেন্ট ইভেন্টস। সো চলো আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ইভেন্টস নিয়ে আরো একটু স্লাইড দেখে আসি, আমরা কতটুকু বুঝতে পারি। সো এখানে আমি, তোমরা স্লাইডটি দেখতে পাচ্ছ, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এর ডেফিনিশনটা বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস আর ইভেন্টস where the outcome of one event does not affect the outcome of other event. এক্সাম্পল হিসাবে দিয়েছি টসিং আ কয়েন। একটি কয়েন টস করলে বারংবার হেড অথবা টেল আসতে পারে, একটি আসলে ওইটা যে আর আসবে না এমন কোনো ঘটনা নয়। অথবা আমরা যখন সক্কার গুডিকে রোলিং করি তখন কিন্তু যে কোনো সময় যে কোনো ইভেন্ট আসতে পারে, 1 2 3 4 5 6 যে কোনো ডিজিট আসতে পারে। সো এই ঘটনাগুলিকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। সো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে প্রবাবিলিটির যে ফর্মুলা, সেটা হলো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এন্ড মানে ইন্টারসেকশন, তোমরা 9 10 এ পড়েছো, ইন্টারমিডিয়েটে পড়েছো, তাই না? probability of A intersection B is equals to probability of A into probability of B. এই ফর্মুলাটা কখন? যদি ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট হয়। ঠিক আছে, আমি আবার বলছি, ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট হলে ফর্মুলাটা হলো probability of A intersection B is equals to probability of A into probability of B. আশা করি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস তোমরা বুঝতে পেরেছো, আর সময় দিয়ে পড়তে হবে আরো। তার সাথে আমি পরের স্লাইডে ডিপেন্ডেন্ট ইভেন্ট নিয়ে একটু ডিসকাস করেছি। সো হোয়াট ইজ ডিপেন্ডেন্ট ইভেন্ট? ইফ দ্য আউটকাম অফ one event affects the outcome of another, একটা ইভেন্টের আউটকাম যদি আরেকটা ইভেন্টের উপরে প্রভাব বিস্তার করে, then the events are said to be dependent events. মানে এই একটি আরেকটিকে ডিপেন্ডেন্ট বলা হয়। যেমন টেকিং আউট a marble from a bag containing some marbles and not replacing it, and then taking out a second marble are dependent events. যে কথাটা কিছুক্ষণ আগে বলেছি, যে একটা মার্বেল তুললাম, মার্বেলটা তোলার পরে এটা রাখলাম না, পরবর্তীতে আরেকটি মার্বেল তুললাম, এবং সেই এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি একটি ঘটনা আরেকটি ঘটনার ডিপেন্ডেন্ট, পরস্পরে ডিপেন্ডেন্ট, কারণ মার্বেল সংখ্যা কমে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। আর ডিপেন্ডেন্টের ক্ষেত্রে প্রবাবিলিটির যে ফর্মুলাটা, probability of A intersection B is equals to probability of A into probability of B condition A. ওই কন্ডিশনটা থাকবে, যে কন্ডিশনটা প্রথমে এ ঘটনাটা ঘটবে, এই ঘটনাটা ঘটার পরে বি এর ঘটনাটা। অর্থাৎ যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আমরা শিখেছি ইন্ডিপেন্ডেন্ট হলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর রেজাল্ট কি? প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। কিছুক্ষণ আগে এটা আমরা শিখলাম। আর যদি ডিপেন্ডেন্ট হয়, তাহলে ডিপেন্ডেন্ট হলে কিন্তু ডেফিনিশনটা চেঞ্জ হয়ে যাবে, কারণ একটা ঘটনা ঘটলে তার সাপেক্ষে আরেকটা ঘটনা, সেই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এই ফর্মুলাটা এইটার মতোই, তবে একটু সমস্যা আছে। সমস্যা এটা ঠিক আছে, প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি কন্ডিশন এ। এ ঘটনাটা হওয়ার সাপেক্ষে যদি বি ঘটনাটা ঘটে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা হলো ফর ডিপেন্ডেন্ট ইভেন্টস এর ক্ষেত্রে এই ডেফিনিশন, ফর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এর ক্ষেত্রে এই ডেফিনিশন। আশা করি দুটো ডেফিনিশন একই, জাস্ট প্রবাবিলিটি অফ বিটা
এর উপরে নির্ভরশীল, কারণ এটা ঘটনা ঘটার পরে রেখে দেওয়ার পরে যদি ঘটে তাহলে বি ঘটনাটা ঘটাবো। এটাই হলো ডিপেন্ডেন্সের মূল বৈশিষ্ট্য এই জায়গাটা। সো আশা করি তোমরা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ইভেন্টস কাকে বলে এবং ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এর ক্ষেত্রে প্রবাবিলিটি ডেফিনিশন, ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেফিনিশন তোমরা বুঝতে পেরেছো। আরো দুটি ছোট ছোট ডেফিনিশন আছে। আমরা আজকে যে ডেফিনিশন গুলো আলোচনা করতেছি এগুলি তোমরা আরো মনোযোগ দিয়ে শিখতে হবে, এক্সারসাইজ করতে হবে, তাহলে আমাদের পরবর্তী অঙ্কগুলি ইজি হয়ে যাবে। আরো দুটি ডেফিনিশনের মধ্যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ একটি হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট আর একটি হলো নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। একটু মুছে নিচ্ছি। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট থিঙ্কিংটা হলো আমাদের কিছুক্ষণ আগে এই টাইপের আমরা ডিসজয়েন্টের কথা বলেছিলাম যে দুটা সেট পরস্পরের মধ্যে কানেকশন নাই। ধরো এ একটা সেট, বি একটা সেট, আমাদের এই একটা সার্বিক সেটের মধ্যে এই দুটি ঘটনা, তাদের মধ্যে কোনো কানেক্টিভিটি নাই। তাহলে এই যে ইভেন্টস গুলি, এই ইভেন্টস গুলিকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। সেই ক্ষেত্রে প্রবাবিলিটির যে ফর্মুলা এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আমরা কিন্তু শিখেছি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। খেয়াল রাখতে হবে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে কিন্তু প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এখানে কিন্তু ইন্টারসেকশন আসবে না, কারণ ইন্টারসেকশনের রেজাল্ট ফাঁকা, কানেকশন নাই, সো ফাঁকা। তাহলে কি আসতে পারে? এখানে আসবে ইউনিয়ন। তাহলে ফর্মুলাটা হলো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আরেকটা হলো নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। হ্যাঁ, নন মিউচুয়ালি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ইভেন্ট। এটা চিত্রটা ঠিক তার বিপরীত টাইপের। মনে করো এ এবং বি, এটা এ আর এটা বি। সো উই হ্যাভ সাম কমন, তাই না? কিছু আমরা কমন পাবো। সেই ক্ষেত্রে নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। অর্থাৎ এ এর প্রবাবিলিটি, বি এর প্রবাবিলিটি, তার থেকে কমন প্রবাবিলিটিটা দুইবার কাউন্ট হয়েছে, কিন্তু এ এর সময় এটা একবার এসেছিল, বি এর সময় একবার এসেছে, সেই জন্য একবার বাদ দিতে হবে। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি একবার বাদ দিতে হবে। তাহলে আমরা শিখলাম মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে প্রবাবিলিটির ফর্মুলা। মূলত এটা এখানেও আছে, বাট এই রেজাল্টটা জিরো, যেহেতু কানেক্টিভিটি নাই, সো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর রেজাল্ট জিরো, সেটা দেয়া লাগে না। আর নন মিউচুয়ালির ক্ষেত্রে এই কানেকশন আছে, তাই আমরা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর রেজাল্ট প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, তোমাদের স্লাইডটা আমি হোয়াটসঅ্যাপ এই ক্লাসরুমে ইন্ট্রোডিউস করে দিব। আসলে অনেক দিন ধরে আমাদের ক্লাসরুমে কিন্তু যাওয়া হচ্ছে না,
হ্যাঁ, সঙ্গত কারণে আমরা আসলে অফলাইন হওয়াতে ক্লাসরুমে আমরা যাইনি দীর্ঘদিন ধরেই। এখন আমি কি কি আলোচনা করেছি এক নজরে একবার একটু ডিসকাস করি। প্রথমত আলোচনা করেছি ডেফিনিশন অফ প্রবাবিলিটি, দেন কন্ডিশনাল প্রবাবিলিটি, খেয়াল রাখতে হবে প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি। তারপরে কি আলোচনা করেছি কে বলতে পারবে? ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তারপরে ডিপেন্ডেন্ট ইভেন্ট, একটা জোড়ায় জোড়ায় ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ইভেন্ট। তারপরে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ, বোর্ডে দেখতে পাচ্ছ মিউচুয়ালি এক্সক্লুসিভ একটি এবং নন মিউচুয়ালি এক্সক্লুসিভ, প্রত্যেকটারই ম্যাথমেটিক্যাল সংজ্ঞা দিয়েছি, খেয়াল রাখিও। প্রবাবিলিটির ম্যাথমেটিক্যাল সংজ্ঞা, কন্ডিশনাল প্রবাবিলিটির ম্যাথমেটিক্যাল সংজ্ঞা, তারপরে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ম্যাথমেটিক্যাল ডেফিনিশন, ডিপেন্ডেন্ট ইভেন্টের ম্যাথমেটিক্যাল ডেফিনিশন, মিউচুয়ালি এক্সক্লুসিভের ম্যাথমেটিক্যাল ডেফিনিশন, নন মিউচুয়াল এক্সক্লুসিভের ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। তাহলে আমরা কিন্তু 3 জোড়া অর্থাৎ 6টা ডেফিনিশন ইনক্লুডিং ম্যাথমেটিক্যাল ডেফিনিশন আমরা শিখেছি। আর এর স্লাইড তোমাদেরকে দেওয়া আছে, দিয়ে দিব, এবং ভিডিও লেকচার দেখে তোমাদের এটা ক্লিয়ার করতে হবে। পাশাপাশি আমরা এখন একটু প্লেইং কার্ড নিয়ে ডিসকাস করব। আশা করি তোমরা অনেকেই প্লেইং কার্ডের আইডিয়া আছে এবং প্লেইং কার্ড তোমরা চিনো আমার বিশ্বাস। এমন কেহ আছো কি প্লেইং কার্ড চিনো না? প্লেইং কার্ড চিনি কিন্তু নামগুলো জানি না স্যার। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে যেহেতু প্রবাবিলিটি শেখানোর জন্য আমি প্লেইং কার্ড ডাউনলোড করে নিয়েছি দেখানোর জন্য। আচ্ছা, প্লেইং কার্ডের নাম আমিও ভালো জানি না, তবে এই যদি বলবো এটাকে ক্লাবস বা চিরাতন বলে না, অনেকেই জানে, কিন্তু জানলে বলিও, আমার ভুল হলে বলিও। আচ্ছা, দেন এটাকে হার্টস বলে, হরতন, হ্যাঁ। তারপরে এটাকে কি যেন ইস্কাবন বলে, স্প্রিট বা ইস্কাবন। হ্যাঁ, আর এটা ডাইস বলে, রাইট, রুইতন। তাহলে আমরা কিন্তু শিখলাম বাংলায় হোক ইংলিশে হোক 4 ধরনের, কি ঠিক আছে না? এখান থেকে অনেক প্রশ্ন। স্যার আরেকবার যদি ইংলিশ নামগুলো বলতেন স্যার। হ্যাঁ, এটাকে স্প্রিট বলে, চিরাবন দেখে নিও আছে। তারপরে এটা হলো হার্টস, দ্বিতীয়টা। তৃতীয়টা হলো কি? তৃতীয়টার নাম কি কে বলবে? স্যার বাংলাতে ইস্কা না? হ্যাঁ, এটাকে স্প্রেড বলা হয়, স্প্রেড বা ইস্কাবন, ইস্কাবন যাই হোক। আর ডাইস বা রুইতন, রুইতন বা রুইতন যাই হোক, যে কোনো ভাবে আমরা 4টা কার্ডের নাম মুখস্থ করে নিলাম মনে করো। এখানে কি ইফেক্ট আছে কতগুলি খেয়াল রাখিও, এগুলি থেকে তোমাদের প্রবাবিলিটির অঙ্ক আসবে। প্রথম কি ইফেক্ট হলো দেখো, প্রথম কি ইফেক্ট হলো, দেয়ার আর 26 ব্ল্যাক কার্ডস, এখানে আছে 13টা, আর হলো স্প্রেডের আছে 13টা, ইস্কাবনের এবং চিরাতনের 13টা করে 26টা, তাই না? তারা কি রঙের? কালো রঙের। মনে থাকবে কালো রঙের কয়টি কার্ড আছে? একটা প্যাকেটে 52টা কার্ড থাকে, সো কালো রঙের থাকে কয়টি? 26টি। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, কালো রঙের থাকে 26টি। আচ্ছা, অনেকে পরবর্তীতে ক্লেম করে স্যার এগুলি তো কখনো খেলি নাই তাই বুঝি না। এখন ওইটা বলা যাবে না, কারণ আমি অলরেডি কার্ড দিয়েই তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। অনুরূপভাবে রেড কালার কয়টি কে পারবে? 26টি স্যার। হ্যাঁ, রেড কালারের কার্ড আছে 26টি। আচ্ছা, আমরা মনে করো আমি একটা অঙ্ক দেই, মুখে মুখে করবে। আমরা একটি প্লেইং কার্ডের প্যাকেটে 52টি কার্ড থাকে, এখানে কিন্তু 52টা আছে। এখন র্যান্ডমলি একটা কার্ড চুজ করলাম, র্যান্ডমলি। মাই কোশ্চেন ইজ that card will be the black card, that is what is the probability of a black card?
একটা Sir, কার্ড 1/26 1/2 স্যার 1/2 হাউ 1/2 স্যার মোট আছে স্যার 52টা, তার মধ্যে স্যার 26টা হচ্ছে ব্ল্যাক কার্ড, এই জন্য হ্যাঁ। স্যার অর্ধেক। দ্যাট মিনস টোটাল আউটকাম হলো টোটাল ইভেন্ট হলো 52 আর ফেভারেবল ইভেন্ট হলো 26, তাই না? মানে অনুকূলে 26। আমার প্রশ্নটা ছিল আমি একটা কার্ড তুললাম, ওই কার্ডটা কালো কার্ড হওয়ার সম্ভাবনা কত, তাহলে 1/2 অর্থাৎ 26/52। কারণ আমরা জানি কালো কার্ড আছে 26টা আর টোটাল কার্ড আছে 52টা। কি কথা কি বুঝে আসছে? কালো কার্ড কয়টি আছে? আমরা দেখতে পাচ্ছি কালো আছে 26টা আর টোটাল আছে 52টা। সো একটা কার্ড র্যান্ডমলি তুললাম, সেটা কালো হওয়ার সম্ভাবনা 26/52 as per definition of probability। আশা করি বুঝতে পেরেছো। এবার যদি আমি প্রশ্ন করি, আমি এই 52টা কার্ড থেকে র্যান্ডমলি একটি কার্ড চুজ করলাম, সেই কার্ডটি কিং হওয়ার সম্ভাবনা কত? কিং স্যার কিং কয়টা কিন্তু আছে? 4টা, 4 King- ভাই এই যে কিং দেখতে পাচ্ছ না, কিং কয়টা? 4 ভাই 52 স্যার 4/52। হ্যাঁ 4/52, কারণ আমরা জানি দেয়ার আর 4 কিংস। হ্যাঁ তোমার ইস্কাবন, চিরাতন, রুইতন, হরতন চারটা কিং আছে, তাহলে ফেভারেবল আউটকাম হলো 4 আর টোটাল আউটকামস হলো 52। 52। আমি এই প্রশ্নটা আবার করি, তুমি র্যান্ডমলি একটা কার্ড চুজ করছো, ওই কার্ডটা রেড কিং হওয়ার সম্ভাবনা কত? রেড কিং, লাল 1/4 হ্যাঁ তাহলে স্যার হয়নি। 1/2 স্যার 1/2 দুইটা আছে স্যার হুম হুম 1/2 2/52 স্যার। 1/2 স্যার হচ্ছে 2/56 হ্যাঁ 2/52, দ্যাট ইজ 1/26। জি ও স্যার। কিন্তু দুইটা আমার আছে। প্রশ্নটা ছিল লাল রাজা হওয়ার সম্ভাবনা কত? আমরা জানি লাল রাজা আছে 2টা, তাহলে টোটাল আছে 52টা। তাহলে এই 52টা কার্ড থেকে একটা কার্ড তুললে সেই কার্ডটা লাল রাজা হবে, তার সম্ভাবনা হলো 2/52, দ্যাট মিনস 1/26। বোঝা যাচ্ছে? দেখি আরেকবার আরেকটি প্রশ্ন করি। আচ্ছা, আমরা এই 52টা কার্ড থেকে একটি কার্ড চুজ করলাম, সেই কার্ডটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? টেক্কা, এই যে একেবারে বামে টেক্কা আছে কয়টি? 4টা। 4টা। তাহলে তাহলে স্যার 52/4 না 4/52 4/52। তাহলে বোঝা যাচ্ছে যদি বলা হয় জোকার, সরি জ্যাক, জ্যাক বলে এটাকে, মেবি জ্যাক হওয়ার সম্ভাবনা কত? সেম স্যার হ্যাঁ, 4/52 4/52। আবার যদি বলা হয় যে ব্ল্যাক জ্যাক হওয়ার সম্ভাবনা কত? ব্ল্যাক জ্যাক, স্যার 2/52 মানে 1/26। হ্যাঁ। তাহলে আমরা প্লেইং কার্ড থেকে বিভিন্ন রকমের অপশন আমরা শিখে নিলাম, এটা আমাদের দরকার। তোমরাও অনলাইন থেকে নিয়ে শিখে নিতে পারবে। আমি এখন তোমাদেরকে প্লেইং কার্ড থেকে আরো কতগুলি প্রশ্ন করব। আচ্ছা, প্লেইং কার্ডে এই কুইন থাকে কয়টি জানো তো? 4টি স্যার। 4টি। 4টি, এটা মনে রাখতে হবে। আমরা তো এতক্ষণ অরিজিনাল কার্ড দেখিয়েছি, এখন স্লাইড থেকে কার্ড দেখাচ্ছি। দেখো, এটা তোমাদের সাথে থাকবে। Problems about playing cards. The distribution of playing cards are presented by the following tree diagram. অর্থাৎ first of all there are 52 cards. প্রথমে 52টা কার্ড থাকবে, 52টা কার্ড 2 ভাগে বিভক্ত। রেড কার্ড 26টা থাকবে, ব্ল্যাক কার্ড 26টা থাকবে। আশা করি এখন বুঝতেছো, কারণ এতক্ষণ দেখেছো। এবং রেড কার্ড 2 প্রকার, একটা হলো ডায়মন্ড বা ডাইস বলা হয় সংক্ষেপে, আর একটা হলো হার্টস বা হরতন বলা হয়। হ্যাঁ, রেড কার্ড এটা রংটা লাল হয়, এই হার্টস এর রংটাও লাল হয়। আর ব্ল্যাক কার্ড 2 প্রকার, একটা হলো স্পেডস বা ইস্কাবন, আর ক্লাবস বা চিরাতন। ওকে, আর এই স্পেডস, হার্টস, ক্লাবস এরা প্রত্যেকই আবার, আচ্ছা সরি আমি একটা ফোন রিসিভ করি। আসসালামু আলাইকুম ভাই। কোথায় এটা?
1 নাম্বার সেক্টর 1 11 আর 16 নাম্বার হাউস। আচ্ছা আচ্ছা ঠিক আছে 6টায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে সরি। আমরা তাহলে এই শেয়ার থেকে মোটামুটি ক্লাসগুলি আমরা শিখতে পারলাম। আরো একটু মনোযোগ দিয়ে, বিশেষ করে যারা একেবারেই চিনো না, তোমরা প্রয়োজনে এই পৃষ্ঠাটা আরেকটু লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। এতক্ষণ আমরা প্লেইং কার্ড নিয়ে একটু ডিসকাস করলাম। এখানে দেয়ার আর টু ফর্মুলা, ওয়ান ইজ ডিস্ট্রিবিউশন ল, অ্যানাদার ওয়ান ইজ ডি মরগানস ল। আজকে আমরা এই দুটো ফর্মুলা তুমি আজকের লেকচার এখানে শেষ করব, কারণ স্লাইডে পড়ালে অনেক পড়ানো যায়, তাতে আমাদের কিন্তু শেখাটা পারফেক্ট হয় না আমার কাছে মনে হয়। তাহলে আমরা 6টা ডেফিনিশন নিয়ে ডিসকাস করেছি। প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ডিপেন্ডেন্ট ইভেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং নন মিউচুয়ালি এক্সক্লুসিভ। তারপরে কার্ড চিনেছি। খেয়াল রাখতে হবে আজকে কি পড়তেছি। এখন কি বললাম? দুটা ডেফিনিশন, একটা হলো ডি মরগানস ল, আরেকটি হলো ডিস্ট্রিবিউশন ল। এই দুটি ল এর মাধ্যমে আমরা আজকের লেকচার শেষ করব। আর তোমরা যারা ক্লাস করতেছো, যদি সত্যি খাতা কলম নিয়ে বসে চেয়ার টেবিলে বসে লেখালেখির মাধ্যমে, প্রশ্ন করার মাধ্যমে, হ্যাঁ, টিচারের সাথে আন্ডারস্ট্যান্ডিং এ থেকে ক্লাস করো, আমার মনে হয় না অফলাইন এবং অনলাইনে আমার ক্লাসে তেমন কোনো ভেরিয়েশন হবে। অর্থাৎ ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্স, একটা ভেরিয়েন্স টেন্ডস টু জিরো। ভেরিয়েন্সটা যখন বেশি হয় তখন মিন থেকে ডিস্ট্রিবিউশন গুলি অনেক দূরে থাকে। মিন মানে সেন্ট্রাল ভ্যালু যেটা, আর ভেরিয়েন্সটা যখন কম হয় তখন বোঝা যায় যে না, মিন এবং তার করেসপন্ডিং ডিস্ট্রিবিউশন, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি গুলি খুব কাছাকাছি থাকে। তো এই কথাটা বলছি, যদি তোমরা চেয়ার টেবিলে বসে ক্লাসটা অবজার্ভ করো, লেখালেখি করো, প্রশ্ন জেনারেট করো, তখন আমাদের ভেরিয়েশনটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কমে যাবে, একটা শূন্যের কাছাকাছি হয়ে যাবে। আর এই জন্যই তো আমরা শিখতেছি স্ট্যাটিস্টিক্স। তো বলছিলাম যে দুটি ল, একটি হলো ডিস্ট্রিবিউশন ল। ডিস্ট্রিবিউশন ল আবার দুইটা। 1 নাম্বার ডিস্ট্রিবিউশন ল হলো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি is equals to A union B, A union B, আর আমি একটু ভুল করেছি, এটা হবে A ইউনিয়ন B ইন্টারসেকশন, B ইন্টারসেকশন C। এটা রেজাল্ট হবে A ইউনিয়ন B দেন ইন্টারসেকশন A ইউনিয়ন C। এটা হলো 1 নাম্বার ফর্মুলা। আর 2 নাম্বার ফর্মুলাটা হবে তার বিপরীতটা। কি কি? সেটা হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখানে ইউনিয়ন ছিল, এটা ইন্টারসেকশন, এটা ইন্টারসেকশন ছিল, এটা ইউনিয়ন। ঠিক একইভাবে ওই জায়গাগুলিতেও চেঞ্জ আসবে, অর্থাৎ এটা হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তার মানে একটা আরেকটার বিপরীত টাইপের কানেক্টিভিটি, ইউনিয়ন অর ইন্টারসেকশন। একটি মনে রাখলে আরেকটা আমরা মনে রাখতে পারবো। আচ্ছা, এইগুলো আমাদের ডিস্ট্রিবিউশন ল। আর এক জোড়া ল আছে যাদেরকে বলা হয় ডি মরগানস ল। আমরা ল গুলি আজকে প্রুফ করব। তাহলে আগে লিখে নিচ্ছি। দ্বিতীয় লটার নাম হলো ডি মরগানস ল। ডি মরগানস
ল। ডি মর্গানস ল এর দুটা ফর্মুলা। প্রথম ফর্মুলাটি হলো এ ইউনিয়ন বি হোল প্রাইম। প্রাইমকে কোন বইয়ে সি দ্বারা রিপ্রেজেন্ট করেছে, কোন বইয়ে এরকম বড় করে টান দিয়েছে। সি মানে কমপ্লিমেন্ট, প্রাইম কমপ্লিমেন্ট একই জিনিস ইন্ডিকেট করে। এ ইউনিয়ন বি হোল প্রাইম বা কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। নাম্বার 2 তার বিপরীতটা, অর্থাৎ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এখানে ব্রেকেট লাগবে না, আমি ভুল করে ব্রেকেট দিয়েছি, দরকার নেই। যেখানে দরকার নেই সেখানে না দেয় উত্তম। এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইজ ইকুয়ালস টু, এটা হবে এ কমপ্লিমেন্ট আর ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এই দুটি ফর্মুলাকে বলা হয় ডি মর্গানস ল, আর এটা হলো ডিস্ট্রিবিউশন ল। আমরা এই ফর্মুলাগুলির প্রুফ ইন্টারমিডিয়েটে ছিল, অনেকে পড়ে অনেকে পড়ে না। তো আমি আজকে ইন্টারমিডিয়েটে যেভাবে করেছি ওইভাবে না করে এটা আমি এখান থেকে একটি এই দুটি প্রুফ করব ভ্যান ডায়াগ্রামের সাপেক্ষে। ভ্যান ডায়াগ্রাম দিয়ে আমরা প্রুফ করব, ঠিক আছে? চলো প্রথমটা প্রুফ করি। এটা প্রথমটা করব, এটা দ্বিতীয়টা করব। খুব কঠিন না, আমরা পারবো ইনশাআল্লাহ। এটা তোমরা একটু স্ন্যাপশট নিয়ে রাখো, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। ডিস্ট্রিবিউশন ল এবং ডি মর্গানস ল নিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখিও। কিছু কিছু জিনিস খুবই ইম্পর্টেন্ট, এর মধ্যে এটা। আমরা এই ফার্স্ট লটা, ডি মর্গানস লটা এখন প্রুফ করব। এই প্রুফ করার জন্য আমরা প্রথমে বাম পক্ষের জন্য একটা চিত্র ড্রয়িং করব, চিত্রের একটা আউটকামস বের করব, আর ডান পক্ষের একটি চিত্রের আউটকাম বের করব। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, আমাদের তিনটা সেট আছে, এ বি সি। আমি প্রত্যেকটাতেই এ বি সি ড্রয়িং করতেছি। ধরো এইভাবে, প্রথমটা এ, দ্বিতীয়টা বি, তৃতীয়টা আমরা ধরলাম সি। তাহলে এ বলতে কতটুকু বোঝায়? এ বলতে বোঝায় রেড কালার পুরোটুকু, তাই না? আমরা কি রেড কালারের পুরোটুকু বুঝতে পেরেছি? দিস ইজ এ। এ রিজিয়নটা হলো এই। ক্লিয়ার? এবিসি এঁকে নিলাম, এই এর জন্য এই একটা ফিগার জেনারেট করলাম। আর এ বলতে রেড কালারের এ সার্কেলটাকে আমরা এনটাইটেল করলাম, রেড কালার দিলাম। আচ্ছা, এখানে কানেকশনটা হলো ইউনিয়ন, ইউনিয়নটা দিয়ে দিলাম। আবার একইভাবে বি এবং সি এর ইন্টারসেকশন, আমরা এ বি সি, এ বি সি, এখানে আমরা বি এবং সি এর ইন্টারসেকশন রেজাল্টটা বের করতে চাই, দেখি পারি কিনা। বি এবং সি এর মধ্যে কমন এলাকাটা কোনটি? তাহলে আমরা দেখতে পাচ্ছি বি এবং সি এর মধ্যে কমন এলাকাটা হলো এটা। বুঝাতে পেরেছি? এ হলো এই সার্কেলটা, শুধু খেয়াল রাখিও, এর সাথে ইউনিয়ন হবে এই রেড পোর্শনটুকু। এখন আমরা এ কে ড্রয়িং করে দেখালাম, আর বি ইউনিয়ন সি এই পুরোটুকুকে আমি ড্রয়িং করে দেখালাম যে এটা হলো বি ইউনিয়ন সি। এই দুটিকে এখন ইউনিয়ন করব তৃতীয় আরেকটা চিত্র দিয়ে। তাহলে কতটুকু আসে দেখি।
আমরা যদি এক, দুই, তিন, এ বি সি। আচ্ছা, এর সাথে এই লাল পুরুষ এ সার্কেলের সাথে এটা অ্যাটাচ করলে কতটুকু হয়? এখানে একটা পোরশন এই এর মধ্যে কমন আছে, তার মানে কমন রিজিয়নটা পুরো এটা তো থাকবেই, পুরো এ থাকবে, তার সাথে এই পোরশনটা সহ। দেখো আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে বোঝাতে পেরেছি কিনা। আচ্ছা, এটা বুঝতে পারলাম না স্যার। এটা এই দুটাকে একত্রে করেছি, এই এটাকে এখানে বসিয়েছি, আর এখান থেকে ওই স্লাইসটা নিয়ে আসছি, কমন পোরশনটা। আমাদের কমন পোরশনটা এর মধ্যে যখন ঢুকিয়ে দিলাম জি স্যার, বুঝতে পারছি। তখন একত্রে হয়ে গেল। তাহলে এইটা আর এইটাই মিলে আমাদের এই টোটাল রেজাল্ট আসলো। টোটাল রেজাল্ট কি? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটাই হলো আমাদের এই টোটাল রেড কালার পোরশনটুকু। অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বলতে এই ব্লক এরিয়াটা আমরা বুঝিয়েছি। ওকে, এই ছিল বাম পক্ষ, এটা হলো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি কাজ করলাম দেখো, এ আমরা এটাকে আইডেন্টিফাই করলাম, তারপরে বি ইন্টারসেকশন সি আইডেন্টিফাই করলাম। এই আইডেন্টিফিকেশন আমাদের বুঝতে হবে, তারপরে এই দুটাকে ইউনিয়ন করব। ইউনিয়ন মানে এ কে এখানে রাখলাম আর এই কমন এরিয়াটা এখানে আনলাম, এই দুটার ইউনিয়ন এই পোরশনটুকু। এখন ডিমরগানসের যে ফার্স্ট ল এর ডান পার্শ্ব, সেটাও আমরা ঠিক একইভাবে কাজ করে দেখবো ঠিক আছে কিনা। চলো আমরা এতক্ষণ আমরা করলাম বাম পার্শ্ব, এখন ডান পার্শ্ব করি। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এ বি সি এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। একইভাবে এ বি সি, এ বি সি। আচ্ছা, আর মাঝে কানেক্টিভিটিটা হলো ইউনিয়ন, সরি ইন্টারসেকশন, আমরা ইন্টারসেকশন দিয়ে রাখলাম। এখন এ ইউনিয়ন বি, এই রেজাল্টটা আমরা আইডেন্টিফাই করব। এ ইউনিয়ন বি, এই রেজাল্ট আইডেন্টিফাই করলে আমরা কি পাই দেখো, এই হলো এটা, আর সাথে কিন্তু এটাও আছে। ইউনিয়ন করলে আমরা জানি কমন এবং আনকমন সবই থাকে, তাই না? এই হলো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এই এলাকাটা। স্যার ইন্টারসেক্ট মানে কি বাদ দেওয়া না স্যার? ইন্টারসেক্ট মানে কমন, ইউনিয়ন মানে সংযোগ, কমন আনকমন দুইটা। এ ইউনিয়ন বি বলতে বোঝায় এ বি এবং তার মধ্যবর্তী যে কমন আছে সব। এই হলো এই চিত্রটা। অনুরূপভাবে এ আর সি, তাহলে এ এবং সি এর চিত্রটা কেমন হবে? আমরা যদি বাউন্ডারি ম্যাপিং করি তাহলে হবে এই টাইপের, এ এবং সি। এই হলো এ ইউনিয়ন সি। তাহলে আমরা দেখালাম এ ইউনিয়ন বি হলো এই দুটা, আর এ ইউনিয়ন সি হলো এটা। এদের মধ্যে কানেকশন হলো ইন্টারসেকশন কানেকশন। ইন্টারসেকশন মানে কি? কমন। তাহলে এই দুটা থেকে কমন এলাকাটা কোনটা হতে পারে? সেই জন্য আমরা আরেকটা চিত্র আঁকি।
এ বি সি, এ বি সি। দেখো এ পুরোটুকু এখানে আছে, এখানেও আছে, তার মানে ইন্টারসেকশন মানে কি কমন না, তাহলে এ তো পুরোটুকু আছে, তাহলে আমরা এ পুরোটুকু পেয়ে গেলাম। ভেরি গুড। এবার সি এর এই পোর্শন তো এর পোর্শন, সি এর এই পোর্শন এখানে আছে, এখানে সি এর এই পোর্শনটাও আছে, অর্থাৎ এই পোর্শনটা। আর বি এর এই পোর্শনটা এই জায়গায় ফাঁকা, বি এর এই পোর্শনটা এই জায়গায় ফাঁকা, তাই এটা ফাঁকা। আবার সি এর এই পোর্শনটা ব্লক, বাট এটা ফাঁকা, অতএব এটা ফাঁকাই থাকবে। আলটিমেটলি আমরা কি পেলাম, আমরা পেয়েছি এই পোর্শনটুকু। আচ্ছা, এটা কত, এটা হলো এ ইউনিয়ন বি, ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, আমাদের এই এলাকাটা। আচ্ছা, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডের এলাকাটা রাইট হ্যান্ড সাইডের এলাকাটা সেম কিনা বলো, দেখি কি মনে হয়। সেম স্যার। সেম। আমরা এইভাবে ব্যান ডায়াগ্রামের মাধ্যমে স্টেপ বাই স্টেপ তিনটা ফিগার, এখানেও তিনটা ফিগার জেনারেট করেছি। এক একটা ফিগারের কনফিগারেশন কিন্তু এক এক রকম। আমরা প্রথমে এ ড্রয়িং করেছি, দেন বি ইন্টারসেকশন সি ড্রয়িং করেছি, তাদের মধ্যে ইউনিয়ন কানেকশন, তাই আমরা ইউনিয়ন করেছি। আর এখানে এ ইউনিয়ন বি, প্রথমে এ বি ইউনিয়ন করেছি, আবার এ ইউনিয়ন সি করেছি, তাদের মধ্যে কানেক্টিভিটি হলো ইন্টারসেকশন, এই দুটার মধ্যে কমন এলাকাটা খুঁজে বের করেছি। আমরা ফাইনালি দেখতে পেলাম যে এই এলাকা দুটি পরস্পর সমান। Therefore we can say the distribution first law is equal, that is left hand side equals to right hand side, that is true. এভাবে আমরা ডিস্ট্রিবিউশন ল এর প্রথম অংশটুকু প্রুফ করলাম। আশা করি দ্বিতীয়টা তোমরা বুঝতে পারবে, নয় কি? আচ্ছা, এনি কোশ্চেন? এখানে মূল থিঙ্কিংটা হলো উই ক্যান আন্ডারস্ট্যান্ড ডিস্ট্রিবিউশন ল ইন টার্মস অফ ভেন ডায়াগ্রাম। সরি, ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউশন লটাকে বোঝার চেষ্টা করলাম, এই আর কিছু না। মনে করো যে এটা পরীক্ষা আসলে এইভাবে আসবে যে শো দ্যাট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এত উইথ দ্য হেল্প অফ ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামের মাধ্যমে তখন তুমি এই চিত্রটা তুলে দিলেই হবে। এটা তোমার বাস্তব খাতায় হোক আর অ্যাসাইনমেন্টে হোক, যেভাবেই হোক, থাকলে তুমি পারবে, আমার বিশ্বাস। আর খুব কঠিন কিছু না। আর এই বয়সে আই থিঙ্ক ইউ আর অল ম্যাচিউরড টু আন্ডারস্ট্যান্ড দিস সর্ট অফ ডেফিনিশনস, এটা আমার বিশ্বাস। তবে একটু মনোযোগ দিতে হবে। অনুরূপভাবে আমরা বলেছিলাম যে ডিমোরগানস ল এর একটি দেখাবো। আমি ডিমোরগানসের দ্বিতীয় লটা দেখিয়ে আজকের মতো ক্লাস শেষ করতে চাই। ডিমোরগানস ল দ্বিতীয় লটা, আমাদের ডিমোরগানস ল এর দ্বিতীয় লটা হলো এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইজ ইকুয়ালস টু এ ড্যাশ, that is a complement union b complement. This is the second law for De Morgan's. তো একইভাবে আমরা পর্যায়ক্রমে এটা প্রুফ করার চেষ্টা করব উইথ দ্য হেল্প অফ ভেন ডায়াগ্রাম। এখানে আবার দুইটা সেট, নো প্রবলেম। চলো আমরা দুইটি সেটের সার্বিক সেট শর্ট ড্রয়িং করে নিই। সার্বিক সেটকে ইউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ধরো এ আর এই হলো বি, এ এবং বি। আমরা এই লেফট হ্যান্ড সাইড করার আগে প্রথমে এ ইন্টারসেকশন বি করব। এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি এরিয়াটা কতটুকু হবে এটা আশা করি তোমরা বুঝতে পারবে, কারণ কিছুক্ষণ আগে আমরা করেছি। আমরা লেফট হ্যান্ড সাইড শুরু করলাম,
দিস ইজ এ ইন্টারসেকশন বি, প্রথম ফিগার। দ্বিতীয় ফিগার আমরা বের করব এটা এ, এটা বি, এ বি। ওই ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট, অর্থাৎ পুরো সার্বিক সেট থেকে এই রেড কালার পোর্শনটা বাদ যাবে। তাহলে পুরোটুকু থেকে যদি রেড কালার পোর্শন বাদ যায়, আমি একটু ছোট করে নেই তাহলে আমার জন্য সহজ হবে। তাহলে চিত্রটা কেমন আসবে? তখন আমাদের চিত্রটা কিন্তু আসবে পুরোটুকু থেকে বাদ যাচ্ছে। আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি। পুরো ইউ থেকে এই অংশটুকু, অর্থাৎ এই ইন্টারসেকশন প্লেসটা বাদ দিয়ে বাকি পুরো এলাকাটা। আমি কি বুঝাতে পেরেছি? কমপ্লিমেন্ট মানে আমরা জানি যে এ বার এর মানে হলো ইউ মাইনাস এ, অর্থাৎ পুরো সেটটাকে যদি ইউ দ্বারা ডিফাইন করা হয়, এ বার হবে ইউ মাইনাস এ। তাহলে এ ইন্টারসেকশন বি হোল বার কি হবে? ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি, অর্থাৎ ওই অংশটুকু বাদ যাবে। তার মানে এই পুরো ডটেড এরিয়াটা কোনটা ইন্ডিকেট করতেছে? পুরো ডটেড এরিয়া ইন্ডিকেট করতেছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। এটা হলো পুরো ডটেড এরিয়াটা ইন্ডিকেট করতেছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ভ্যালুটা আসছে এটা। আরো একটু ডট করে দিলাম, ফাঁকা সুন্দর করে বুঝিয়ে দিলাম যে আমরা কি জানতে চাচ্ছি। এবার রাইট হ্যান্ড সাইডে আসো। রাইট হ্যান্ড সাইডে আমরা প্রথমে এটা করব, অর্থাৎ এ বি আর হলো এ বি সো আমরা এখন এ কমপ্লিমেন্ট বের করতে চাই। এ কমপ্লিমেন্ট মানে কি? এ বাদ, অর্থাৎ এটা বাদ। এ বাদ দিলে যা পাওয়া যায় ফুল সেট থেকে, দ্যাট ইজ এ কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পেরেছো। দিস ইজ এ কমপ্লিমেন্ট। তাহলে এই ডটেড এরিয়াটা হলো এ বার। এ বাদ পুরো এটা কিন্তু ফাঁকা, খেয়াল রাখিও। তাহলে ওই জায়গায় আমরা করব কি? বি কমপ্লিমেন্ট বের করব, আর কানেকশনটা হলো ইউনিয়ন। কানেকশনটি হলো ইউনিয়ন। এখন কত আসতেছে দেখো, বি কমপ্লিমেন্ট। তাহলে বি বাদ যাবে, অনেকটা বড় হয়ে গেল। ওকে, নো প্রবলেম, শুধু বিটাই বাদ যাবে। দ্যাট ইজ বি কমপ্লিমেন্ট। আমরা খুব সহজেই বি কমপ্লিমেন্টটাকে খুঁজে পেলাম। এই হলো আমাদের বি কমপ্লিমেন্ট এরিয়া। এই দুটির ইউনিয়ন তাহলে কোনটা হবে? স্যার এখানে তো সবই হবে, এখানে এই দুটির শুধু A ইউনিয়ন। আর B বাদে। হ্যাঁ, ইউনিয়ন বলতে কমন আনকমন হ্যাঁ। সবই আসবে। তাহলে এই দেখো, বি এর এই পোর্শনটা এখানে কিন্তু নাই, এখানে আছে, থাকবে। আবার
এর এই পোর্শনটা এখানে নাই, এখানে আছে, এটাও থাকবে, বাট কমন এরিয়াটা এই চিরল যে স্লাইসটুকু কোথাও নাই, এখানেও নাই, এখানেও নাই। দুইটার মধ্যে যেটা না ওইটাই হবে আর কি। হ্যাঁ, তার মানে আমাদের এইটার সাথে হুবহু মিলে যাচ্ছে। দ্যাট ইজ ডি মর্গানসের যে সেকেন্ড ল, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট। দিস ইজ এ, ইট ইজ বি। তাহলে আমরা বুঝতে পেরেছি ইউনিয়ন করলে আমরা পাবো এই টাইপের একটা এলাকা। আজকের পড়ালেখাগুলি তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে 6টি ডেফিনিশন, তারপরে 2টা ল, একটি হলো ডিস্ট্রিবিউশন ল আর একটি হলো ডি মর্গানস ল। এই ডি মর্গানস ল এর একটি অঙ্ক আমি করে দেইনি, ডিস্ট্রিবিউশন ল এর একটি অঙ্ক আমি করে দেইনি। এগুলি করে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জমা দিবে, আমি দেখবো, দুটি বাদ দিয়েছি। তাছাড়া কন্ডিশনাল প্রবাবিলিটি কিভাবে করতে হয় তাও আমরা দেখিয়ে দিয়েছি। এইটা হলো এ বার ইউনিয়ন ইউনিয়ন বি বার। বিবার। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি হোল বারের যে রেজাল্ট, এ বার ইউনিয়ন বি বার একই রেজাল্ট, তাই না? সো দিস টু আর ইকুয়াল। তাহলে এটা তুমি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলে দিতে পারো যে এখানকার যে চিত্র, এখানকার সেই সেম চিত্র পাওয়া গেল। দুইটা কাজ আছে, এটা তোমরা করবে। আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি। একটু অ্যাটেন্ডেন্স দিয়ে নেই ক্লাসে। ইউ আর নাম্বার 10। তোমরা এখন, আচ্ছা, আমি আরাফাত শুনতে পাচ্ছ? মিস্টার আরাফাত? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এই ক্লাস